বোম্বাইতে বাঙালি চিত্রাভিনেত্রীর শোচনীয় জীবনাবসান। খবর বটে, তবে দৈনিক খবরের কাগজের নয়, একটা বাজে মার্কা সাপ্তাহিকে ফলাও করে ছেপেছে খবরটা। কারণ এ পত্রিকার মূল উপজীব্যই সিনেমা ঘটিত রসালো সংবাদ। এরা চিত্রজগতের তুচ্ছ থেকে উচ্চ পর্যন্ত সব খবর সংগ্রহ করে ফেলে নিজেদের রুচি অনুযায়ী ভাষায় এবং ভঙ্গিমায় পরিবেশন করে কাগজের কাটতি বাড়ায়। অতএব এদের কাছে নামকরা আর্টিস্টদের প্রণয় এবং প্রণয়ভঙ্গের খবরও যেমন আহ্লাদের যোগানদার, আত্মহত্যার খবরও একই। দুটো তিনটে সংখ্যা এখন ওই নিয়েই ভরানো যাবে। খড় বাঁশের কাঠামোর ওপর মাটির প্রলেপই শুধু নয়, রং পালিশেরও এদের আয়ত্তে। তা এদেরও একরকম শিল্পী বলা যায়। এ পত্রিকা প্যাকেট খুলে পড়বার কথা নয়। নেহাতি এই ডাকটায় কোনো চিঠিপত্র আসেনি বলেই অনামিকা দেবীর নামে সযত্নে প্রেরিত এই হতচ্ছাড়া পত্রিকাখানার মোড়ক খুলে পাতা উল্টে চোখ বুলোচ্ছিল বকুল। হঠাৎ একটা পৃষ্ঠায় চোখ আটকে গেল। এ ছবিটা কার? মোদির হাস্যময় এই মুখের ছবি কি আগে কোথাও দেখেছে বকুল? কিন্তু তখন এমন মোদির হাস্যের ছাপ ছিল না। হ্যাঁ, এ মুখ বকুলের দেখা, কিন্তু আর দেখবে না কখনো, দেখা হবে না কোনো দিন। বারবার পড়ল বকুল ওই ছবির নিচের ছাপানো সংবাদটা, কিন্তু যেন বোধগম্য হচ্ছে না, ছায়া ছায়া লাগছে। বোম্বাইতে বাঙালি চিত্রাভিনেত্রীর শোচনীয় জীবনাবসান। বোম্বের বিখ্যাত নবাগতা চিত্রাভিনেত্রী লাস্যময়ী যৌবনবতী শ্রীমতী রূপছন্দা গত সোমবার তার নিজস্ব ফ্ল্যাটে অতিরিক্ত মাত্রায় ঘুমের বড়ি খেয়ে আত্মহত্যা করেন। এই আত্মহত্যার কারণ অজ্ঞাত। শ্রীমতী রূপছন্দা তার ফ্ল্যাটে একাই বাস করলেও বহুজনের আনাগোনা ছিল। শ্রীমতী রূপছন্দার বেপরোয়া উচ্ছৃঙ্খল জীবনযাত্রা পদ্ধতি পরিচিত সমাজকে ক্রমশই বিরূপ করে তুলছিল। রূপছন্দা তার ধার ধারতেন না, তবে সম্প্রতি কেউ কেউ তার জীবনের একটি রহস্যময় ঘটনার কথা উল্লেখ করেছেন। আত্মহত্যার দুদিন পূর্বে তিনি নাকি জুহুর উপকূলে এক নির্জন প্রান্তে গভীর রাত্রি পর্যন্ত একা বসেছিলেন এবং সেখানে নাকি একবার এক গেরুয়াধারী সাধুকে দেখা গিয়েছিল। ওই সাধুর সঙ্গে এই মৃত্যুর কোনো যোগ আছে কিনা সে রহস্য অজ্ঞাত। পুলিশ সেই সাধুকে অনুসন্ধান করছে। শ্রীমতী রূপছন্দার নৈতিক চরিত্র যাই হোক, ব্যক্তিগতভাবে তিনি নানা সদ্গুণের অধিকারিণী ছিলেন। দুস্থ অভাবগ্রস্তদের প্রতি ছিল তার প্রবল সহানুভূতি। তার এই দুর্বলতার সুযোগ নিয়ে অনেকে তাকে প্রতারণাও করেছে, কিন্তু শ্রীমতী রূপছন্দার দানের হাত অকুণ্ঠই থেকেছে। পরবর্তী সংখ্যায় রূপছন্দার মৃত্যু রহস্যও বিশদভাবে জানানো হবে। জীবনের প্রারম্ভ থেকে কে বলতে পারে সেই জীবন কোথায় গিয়ে পৌঁছবে, কিভাবে শেষ হবে? জলপাইগুড়ির সেই নম্র নতমুখী বধূ নমিতা বোম্বের এক বিলাসবহুল ফ্ল্যাটে ডানলোপিলোর গদিতে শুয়ে ঘুমের বড়ি খেয়ে চিরদিনের মতো ঘুমিয়ে গেল। কিন্তু নমিতা যা যা চেয়েছিল সবই তো আহরণ করতে পেরেছিল। অর্থ, প্রতিষ্ঠা, নাম, খ্যাতি, স্বাধীনতা। চেয়েছিল তার পুরনো পরিচিত জগৎকে দেখিয়ে দিতে সে তুচ্ছ নয়, মূল্যহীন নয়। তবু নমিতা ওই ঘুমের বড়িগুলো আহরণ করতে গেল কেন? আবছাভাবে সেই নতমুখী মেয়েটাকে মনে পড়ছে যে বলেছিল, আমায় নিয়ে গল্প লিখবেন,
আমি আপনাকে প্লট দিতে পারি। অনামিকা দেবী সেই আবেদন হেসে উড়িয়ে দিয়েছিলেন বলে কি নমিতা আরও ঘোরালো প্লটের যোগান দিতে বসেছিল? কিন্তু এই ঘোরালো প্লটটাকে নিয়েই কি লিখতে বসবেন অনামিকা দেবী? কি লিখবেন? আজকের সমাজে কি আর এ প্লট নতুন আছে? কোনটা থাকছে নতুন? নতুন হয়ে আসছে, মুহূর্তে পুরনো হয়ে যাবে। এ তো সর্বদাই ঘটছে। তবু বকুল যেন একটা অপরাধের ভার অনুভব করছিল। কিন্তু নিয়তিকে কি কেউ ঠেকাতে পারে? অনেকক্ষণ বসেছিল। হঠাৎ নিচের তলায় খুব জোরে জোরে ভোঁ ভোঁ করে শাঁখ বেজে উঠল। এমন দুপুর রোদে হঠাৎ শাঁখের শব্দ কেন? বাড়িতে কি কোনো মঙ্গল অনুষ্ঠানের ব্যাপার ছিল? অন্যমনস্ক বকুল সে খবর কান দিয়ে শোনেনি, অথবা শুনেও ভুলে গেছে। কিন্তু কারই বা কি হতে পারে? বিয়ে, পৈতে, ভাত, এর যোগ্য কে আছে? অলকার মেয়ের বিয়েটিয়ে নয় তো? হয়তো বকুলকে বলবার প্রয়োজন বোধ করেনি। আহা, তাই যেন হয়। তা না হলে ওই মেয়েটাও হয়তো একটা ঘোরালো গল্পের প্লট হয়ে উঠবে। বকুল কি ওই শাঁখের শব্দে নেমে যাবে? হেসে হেসে বলবে, কি গো, আমায় বাদ দিয়ে জামাই আনছো? স্বাভাবিক হবে সেটা, নাকি সাজানো সাজানো দেখাবে? যাই হোক, বকুল নেমেই এলো, আর নেমে এসে স্তব্ধ হয়ে গেল। সেই স্তব্ধতা তখনও ভাঙল না, যখন একখানা ঝড়ের মেঘ এসে গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ল। পিসে! বকুল অবাক হয়ে দেখতে থাকে। বড় দালানে বাড়ির সবাই এসে দাঁড়িয়েছে, অপূর্ব, অলকা বাদে। রয়েছেন বড় বৌদি, বড় বৌদির বউ আর মেয়েরা, রুগ্ন সেজ বৌদিও, নানা বয়সের কতকগুলো ছেলে মেয়ে, তাছাড়া অনেকগুলো ঝিটি। বাড়িতে এত ঝি আছে তা জানতো না বকুল। জানতো না এত ছেলে মেয়ে আছে। হঠাৎ মনে পড়ল বকুলের, আমি কী বা জানি, কতটুকুই বা জানার চেষ্টা করি। শম্পার চোখে জল, শম্পার মা বাবার চোখে জল, এমনকি দালানের মাঝখানে যাকে একটা হাতল দেওয়া ভারী চেয়ারে বসিয়ে রাখা হয়েছে, সেই সত্যবাণীর চোখেও যেন জল। শুধু বকুলের চোখটা যে শুকনো শুকনোই রয়েছে, সেটা বকুল নিজেই অনুভব করছে। বকুলের হঠাৎ নিজেকে কেমন অবান্তর মনে হচ্ছে, যেন এখানে বকুলের কোনো ভূমিকা নেই, অথচ থাকতে পারত। বকুল সে সুযোগ দেয়নি, ইচ্ছে করেই তো নেয়নি। তবু বকুলের মুখটা দারুণ অপ্রতিভ অপ্রতিভ লাগছে। দেখে মনে হচ্ছে আজকের এই নাট্যদৃশ্যের নায়িকা স্বয়ং বকুলের ছোট বৌদি। এই তো ঠিক হলো, এটাই তো চেয়েছিল বকুল। তবু বকুল ভয়ঙ্কর একটা শূন্যতা অনুভব করছে, যেন বকুলের একটা বড় জিনিস পাবার ছিল, বকুল সেটা অবহেলায় হারিয়েছে। বকুল বোকা বনে গেছে। বকুল অবাক হয়ে দর্শকের ভূমিকায় দাঁড়িয়ে দেখছে ছোট বৌদি তার সদ্যলব্ধ জামাইয়ের সামনে জলখাবারের থালা ধরে দাঁড়িয়ে আছে। দেখছে ছোটদা অনুরোধ করছেন, আহা, বেশি আবার কি, ওইটুকু খেয়ে নাও, ভাত খেয়ে বেলা হবে। এর আগে নাটকের যে দৃশ্যটা অভিনীত হয়ে গেছে সেটা বকুলের অজানা, তাই বকুল বোকা বনে যাচ্ছে। মস্ত একটা পাহাড় দাঁড়িয়েছিল সমস্ত পথটা জুড়ে, সমস্ত শুভকে রোধ করে ওই অনর অচলকে অতিক্রম করা যাবে এ বিশ্বাস ছিল না কারোর। দুর্লঙ্ঘ বাধা, কারণ বাধাটা মনের। মনের বাধা ভাগ্যের সমস্ত প্রতিকূলতার থেকে প্রবল।
মানুষ সব থেকে নিরুপায় আপন মনের কাছে। সে জগতের অন্য সমস্ত কিছুর ওপর শক্তিশালী প্রভু হয়ে উঠতে পারে, কিন্তু নিজের মনের কাছে শক্তিহীন দাস মাত্র। তাই অভিমানের পাহাড় হিমাচল হয়ে ওঠে, জীবনের সব কল্যাণকে গ্রাস করে বসে। এতদিন ধরে সেই পাহাড়টা নিশ্চল হয়ে দাঁড়িয়ে থেকেছে অলঙ্ঘের ভূমিকা নিয়ে। কেউ একবার ধাক্কা দিয়ে দেখতে চেষ্টা করেনি, দেখি অতিক্রম করা যায় কি না। না, পাহাড়ের ওপারের লোক না এপারের। অথচ ভেতরে ভেতরে ভাঙন ধরেছে, অনমনীয়তার খোলস খুলে পড়েছে, তবু দূরত্বের ব্যবধান দূর হচ্ছে না। আবার মন অনন্ত রহস্যময়ী। কখন এক মুহূর্তে তার পরিবর্তন ঘটে, যাকে ভাবা হয়েছে দুর্লঙ্ঘ পাথরের পাহাড়, সহসায় তা মেঘের পাহাড়ের মতো নিশ্চিহ্ন হয়ে যায়। তখন অভিমান হয়ে ওঠে আবেগ, যা কিছুতেই পারা যাবে না বলে নিশ্চেষ্ট হয়ে বসে থাকা হয়েছে। তখন তা কত অনায়াসেই পার হয়ে যায়। তা নইলে শম্পাকে কেমন করে তার বাবার কোলে মুখ রেখে বসে থাকতে দেখা যায়, আর তার বাবাকে বসে থাকতে দেখা যায় শম্পার সেই মাঠকোঠার বাড়ির নড়বড়ে বারান্দায়, ততোধিক নড়বড়ে চৌকিটার ওপর। শম্পার মাকেও দেখা যায় বই কি, দেখা যায় আরও আশ্চর্য পরিস্থিতিতে তিনি তার জামাইয়ের পিঠে হাত রেখে বসে আছেন। সে হাতে স্নেহ স্পর্শ, অথচ মুহূর্তেই ঘটে গেছে এই অঘটন। এ অঙ্কে বকুল নেই। তখন সকালের রোদ এই বারান্দায় এসে পড়েছিল। নতুন শীতের আমেজে সেই রোদটুকু লোভনীয় মনে হয়েছিল। তাই শম্পা সত্যবানকে টেনে নিয়ে এসে বসিয়ে চায়ের তোড়জোড় করছিল। তখন শম্পা নিত্যদিনের মতোই টোস্টে মাখন লাগাচ্ছে, আর সত্যবান নিত্যদিনের মতোই অনুযোগ করছে। একজনের রুটিতে অত পুরু করে মাখন মাখানো মানেই তো অন্যজনের রুটিতে মাখন না জোটা। ঠিক সে সময় বংশী এসে বলল, এ শম্পা, তোকে কারা যেন খুঁজতে এসেছে। কারা? শম্পার হাত থেকে মাখনের ছুরিটা পড়তে পড়তে রয়ে গেল। আমাকে আবার কারা খুঁজতে আসবে বংশীদা? পিসি কি? সঙ্গে কে? তা কি করে জানবো? তোর প্রাণের পিসিকে দেখার সৌভাগ্য তো হয়নি কোনো দিন। তা তুই তো বলিস পিসি চিরকুমারী, তাই না? ইনি তো বেশ সিঁদুর টিঁদুর পরা। যাক, কে কি বৃত্তান্ত সেটা এখানে বসে চিন্তা না করে নেমে চল চটপট। বংশীদা, আমার কীরকম ভয় ভয় করছে, তুমি বরং জিজ্ঞেস করে এসো কে ওরা, সত্যি আমায় খুঁজতে এসেছেন কি না। আমি আর পারবো না, কারণ ও সব কথা হয়ে গেছে। চল বাবা চটপট। তোর ভয়? এ যে রামের মুখে ভূতের নাম। সত্যবান আসতে বলে, দেখে এসো না শম্পা। শম্পা চৌকিটায় বসে পড়ে শুকনো গলায় বলে, দুজন কে কে বংশীদা? দুজনই মহিলা? আরে বাবা না না, একজন মহিলা আর একজন তার বডিগার্ড। আর না হয়তো একজন। হঠাৎ চুপ করে যায় বংশী, খুব তাড়াতাড়ি বলে ওঠে, এই দেখ, এরা চলেই এসেছেন। যা সিঁড়ি, আপনারা উঠতে পারলেন? পুরুষটি কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, পারতেই হবে, না পারলে চলবে কেন? তারপর প্রায় কাঁপতে কাঁপতেই চৌকিতে বসে পড়েন। তার পরের ঘটনাটা অতি সংক্ষিপ্ত, অতি সরল, এবং তার পরের দৃশ্য আগেই বলা হয়েছে। এখন এই অসুবিধে চলছে, শম্পা কিছুতেই মুখ তুলছে না। সেই যে বাবার কোলে মুখ গুজে পড়েছিল, তো সে পড়েই আছে। বংশী বারবার বলেছে, শম্পা ওঠ, বাবাকে মাকে প্রণাম কর, মার দিকে তাকাও। শম্পা সেসব শুনতে পেয়েছে বলে বোঝা যাচ্ছে না। বংশী শম্পাকে তুই করেই কথা বলে। এখন এদের সামনে
এদের মেয়েকে তুই করে যেন সমীহ আসছে বংশীর। নিজেকে ভারী ক্ষুদ্র তুচ্ছ মনে হচ্ছে তার, যেন এই ভার অনুভব করতে পারছে বংশী। সে এবার অবান্তর হয়ে যাবে শম্পা নামের মেয়েটার জীবন থেকে, অবান্তর হয়ে যাবে তার বন্ধুর জীবন থেকেও। এতদিন পরে এরা এসেছেন বাধা অতিক্রমের প্রস্তুতি নিয়ে, শম্পাকে পরাজিত করবার সংকল্প নিয়ে। এরা হেরে ফিরে যাবে না। তারপর বংশী থাকবে, আর থাকবে তার এই মাঠকোটার বাসা, অন্ধকার অন্ধকার ঘরখানা আর এই নড়বড়ে বারান্দা। কিন্তু তখন কি কোনো দিনই আর এখানে সকালের রোদ এসে পড়বে, বিকেলের বাতাসটুকু বইবে? শম্পা বলেছিল, বংশীদা আমার সঙ্গে চলো। আমি কেমন সাহস পাচ্ছি না। বংশী হেসে উঠেছিল, তোর বাপের বাড়িতে তুই যাচ্ছিস, আমি যাব কোন ভরসা দিতে? শম্পার মা বাবাও অনুরোধ করেছিলেন বই কি, বলেছিলেন, এতটুকু দেখেই বুঝতে পারছি তুমি ওদের সহায়, তোমাকেও যেতে হবে। কিন্তু বংশী কি করে যাবে? তার যে ঠিক এই সময়ে ভীষণ কাজ রয়েছে। ওরা মেয়ে জামাইকে নিয়ে যাবার জন্য তোড়জোড় করছেন। জামাইয়ের কোনো ওজোর আপত্তি কানে নিচ্ছেন না, মেয়ের তো নয়ই। বলছেন, বারবার ভুল করেছি, আর ভুল করতে রাজি নই। এর মাঝখান থেকে বংশী তার ভীষণ দরকারি কাজের জন্য চলে গেল। শম্পা বলল, আর কোনোদিন দেখা হবে না বংশীদা। বংশী হেসে উঠে বলল, হেই দেখ, এরপর কি আর বংশীকে মনে থাকবে তোর? শম্পা শান্ত গলায় বলল, আমাকে তোমার এমনই অকৃতজ্ঞ মনে হয় বংশীদা? বংশী বলল, না না, ও আমি এমনি এমনি বললাম। জানিসই তো আমিও সব উঁচুতলার লোকেদের দেখলে ভয় পাই, তোমার বন্ধুও পায়। ওকে তো তুই মানিয়ে নিবি বলে পালিয়ে গিয়েছিল বংশী। হ্যাঁ, মানিয়ে নেবার ক্ষমতা শম্পার আছে, তাই বলে মা বাবার পাগলামির হাওয়ায় গা ভাসাতে পারে না। মা বলেছিল, লোকজন নেমন্তন্ন করে ঠিকমতো বিয়ের অনুষ্ঠান করি। শম্পা জোরে হেসে উঠে বলে দিল, দোহাই তোমার মা, আর লোক হাসিও না। এরকম তো আজকাল কতই হচ্ছে। মার গলাটা ক্ষীণ শোনালেও শোনা গিয়েছিল আমাদেরই আত্মীয় কুটুম্বর বাড়িতে হচ্ছে। কতদিন আগে রেজিস্ট্রি হয়ে গেছে, আবার নতুন করে গায়ে হলুদ টলুদ সব করে ভালো করে বিয়ে হচ্ছে। তাদের অনেক স্বাদ মা, আমার আর বেশি ভালোই স্বাদ নেই। শম্পার বাবা নিশ্চিন্ত ছিলেন ওরা এখানে থাকবে, তাই নিজেদের ঘরটাকে ঝালাই টালাই করেছিলেন মেজামাইয়ের জন্যে। নিজেদের পাশের ওই ঘরখানাই যথেষ্ট। কিন্তু শম্পা সে প্রস্তাব হেসে উড়িয়ে দিয়েছে। বলেছে, বাবা গো, একেই তো ওই এক অপদার্থর গলায় মালা দিয়ে বসে আছি, তার উপর যদি আবার ঘর জামাই বনে যায়, তাহলে তো আমার মরা ছাড়া গতি থাকবে না। ঘর জামাই আর পুষ্যিপুত্তুর এরাই তো শুনেছি জগতের ওচা। শম্পা হেসে উঠেছিল, না বাবা, ওটা আর করছি না। ওতে তোমাদের প্রেস্টিজটা বড্ড পাংচার হয়ে যাবে মনে হয়। তবে দেখে শুনে একটা কোটা ঘরে গিয়েই উঠতে পারি। সেই জন্যই তো বলছি, একটা ভালো চাকরি আমার বিশেষ দরকার। দাও না বাবা একটা মোটা মাইনের চাকরি বাকরি করে। কত তো কেষ্টবিষ্টুর সঙ্গে চেনা তোমার। চেনা দিয়ে কোনো কাজ হয় এই তোর ধারণা? হয় না বলছো? তবে নিজেই উঠে পড়ে লাগি বাবা। দেখো তখন কি একখানা ছবির মতো সংসার বানাবো। শম্পার চোখে আত্মবিশ্বাসের দীপ্তি, শম্পার মুখে দৃঢ়তার ছাপ। কিন্তু এমন অঘটনটা ঘটল
কোন যোগসূত্রে? শম্পার মা বাপ তার মাঠকোটায় ঠেলে দিয়ে উঠল কি করে? সে এক অভাবিত যোগাযোগ, অথবা বিধবার ভাবিত। আপন কাজ করিয়ে নেবার তালে অনেক কৌশল করেন তিনি, আর তার জন্যেও থাকে অন্য আয়োজন। সেই আয়োজনের চেহারাটা এই: শম্পার মা রমলা বিকেলবেলা কোথায় যেন কোন মন্দিরে গিয়েছিল। সেখানে নাকি ভর সন্ধেবেলা কোন কালী সাধিকার ওপর দেবীর ভর হয়। তিনি সেই ভরের মুখে আর্তজনের সর্বপ্রকার আকুল প্রশ্নের উত্তর দেন। রোগ ব্যাধি থেকে শুরু করে হারানো প্রাপ্তি, নিরুদ্দেশ মেয়ের বিয়ে, ছেলের চাকরি, মামলার ফলাফল সবই তার এলাকাভুক্ত। রমলা গিয়েছিল তার আকুল প্রশ্ন নিয়ে। এই অলৌকিকের সংবাদদাত্রী হচ্ছে বাড়ির বাসন মাজা ঝি। রমলা কাউকে কিছু না জানিয়ে চুপি চুপি তার সঙ্গে চলে গিয়েছিল। চিরদিনের আত্মসম্ভ্রমবোধ সচেতন, মর্যাদাবোধ প্রখর স্বল্পবাক রমলার এমন অধঃপতন অবিশ্বাস্য বই কি। ঝিয়ের সঙ্গে এক রিকশায় বেড়াতে বেরোনোর ভাবাই যায় না। তাছাড়া এত সাহস ওই ঝিটা পেল কোথার থেকে? রমলার কাছে এই অলৌকিক কাহিনী ফেঁদে বসে তাকে নোয়াতে পারল? ঝি ডেকে কাজের নির্দেশ দেওয়া ব্যতীত হবে তাদের সঙ্গে বাড়তি দুটো কথা বলেছে রমলা, অথচ এখন তার সঙ্গে অন্তরঙ্গ সখীর মতো। বিধাতা যাকে অন্য গরণ দিতে চান তাকে দুঃখের আগুনে পোড়ানোই যে তার কাজ। শুধু তো ওই হৃদয়হীন মেয়েটাই নয়, আর একজনও যে তিলে তিলে ক্ষয় করেছে রমলাকে অনেক দিন ধরে। দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, ক্রমশ মাসের পর মাস কেটে গেছে। সাগর পাড়ি চলে যাওয়া আর এক হৃদয়হীন সন্তান না আসছে ফিরে, না দিচ্ছে চিঠি। যদি বা কখনো দেয়, সে একেবারে সংক্ষিপ্তের পরের নমুনা। মা বাপের অনেক অভিযোগ, অনুযোগ, উদ্বেগ, আকুল প্রশ্নের উত্তরে লেখে, এত ভাবনার কি আছে? মরে গেলে কেউ না কেউ দিতই খবর। জানোই তো আমি চিঠির ব্যাপারে কুঁড়ে। অথবা কখনো কখনো অনেকগুলো পয়সা খরচ করে একটা টেলিগ্রাম করে বসে তার কুশল সংবাদ জানতে। চিঠি লেখার আলস্যের সপক্ষে তো কুড়েমির চুক্তি, আর ফিরে আসার সপক্ষে। পড়তে গিয়েছিলি তুই 5 বছরের কোর্সে, 9.5 বছর হয়ে গেল, আসিস না কেন? এর উত্তর? তা সে তার জীবনের ঘটনাপঞ্জিতে প্রকাশিত। পড়ার শেষে বছরখানেক ভ্রমণ করেছে। ইউরোপ আমেরিকার মোটামুটি দ্রষ্টব্যগুলি দেখে নিতে নিতে পেয়ে গেছে চাকরি। সে চাকরিটি এখন উঠতে উঠতে আকাশ ছুঁচ্ছে। দেশে ফিরে এলে তার 10 ভাগের 1 ভাগ মাইনের চাকরি জুটবে। তবে কোন সুখে ফিরে আসবে সে? কিসের আশায়? শুধু মা বাপকে চোখের দেখা দেখতে? অত ভাবপ্রবণ হলে চলে না। রমলার নিজেরই দাদা আর জামাইবাবু রমলাকে নস্যাৎ করে দিয়ে বলেছেন, পাগল ছাড়া আর কেউ বলতে পারবে না ছেলেকে। তুই চলে আয় তোর ওই রাজ্যপাট ছেড়ে, এসে আমাদের সঙ্গে নুন ভাত ফ্যান ভাত খেয়ে চাকরি চাকরি করে ফ্যা ফ্যা করে ঘুরে বেড়া। তোর এই অস্থিরতায় কোনো মানেই হয় না রমলা। রমলা স্বামীর কাছে তীব্র হয়েছে। তুমিও এ কথা বলবে? কটা টাকার জন্য খোকা চিরকাল পৃথিবীর ওপিঠে পড়ে থাকুক? অভিযুক্ত আসামি বলে উঠতে পারেনি, না না, আমি এ কথা বলি না। আমার কি খোকাকে একবার দেখবার জন্য মন যাচ্ছে না? যেটা বললে
পিতৃহৃদয়ের পরিচয় দেওয়া যেতে পারত, কিন্তু কি করে দেবে সে পরিচয়? চাকরির বাজারের হালচাল জানে না সে। তাই সে শুকনো গলায় বলে, না বলেই বা উপায় কি? ওকে আমার মাথার দিব্যি দিয়ে ফিরিয়ে এনে ওর উপযুক্ত কোনো কাজ জুটিয়ে দিতে পারবো? সেখানে রাজার হালই রয়েছে। শুধু রাজার হালি থাকাটাই সব? মা বাপ, নিজের দেশ, সমাজ, এসব কিছুই নয়? সেটা তার বিবেচ্য। মানু হতাশ গলায় বলেছে, মানুষ মাত্রই তো এটাই জানে রাজার হালে থাকাটাই সব। আমি এবার ওকে দিব্যি দিয়ে চিঠি দেব। রমলা উত্তেজিত গলায় ঘোষণা করেছিল এবং দিয়েও ছিল সে চিঠি। ঈশ্বর জানেন কি দিব্যি দিয়েছিল সে, কিন্তু সে চিঠির আর উত্তরই এলো না। প্রত্যাশার দিনগুলো ঝাপসা হতে হতে ক্রমশই মিলিয়ে যাচ্ছে। এরপর যদি রমলা সরাসরি দেবীর মুখ থেকে আপন বিদীর্ণ হৃদয়ের প্রশ্নের উত্তর পাবার আশ্বাস পায়, তাহলে ছুটে যাবে না সেখানে? সে আশ্বাসটা কার কাছ থেকে পাচ্ছে তা বিবেচনা করে দেখতে বসবে। ওই বাসন মাজার ঝিটাকেই তখন তার কাছে দেবীর অংশ বলে মনে হয়েছে। অথচ মাত্র কিছুদিন আগেও কি রমলা স্বপ্নেও ভাবতে পারত সে এমন একটা গ্রাম্য কাজ করতে বসবে? অলকার গুরুভক্তির বহর দেখে সে মনে মনে হেসেছে। রমলার শাশুড়ি যখন বেঁচে ছিলেন, তখন রমলা বরের বদলির চাকরি সূত্রে বাইরে বাইরে ঘুরেছে। জানে না শাশুড়ি কুসংস্কারচ্ছন্ন ছিলেন কি সংস্কার মুক্ত ছিলেন, কিন্তু কলকাতার হেড অফিসে বদলি হয়ে স্থায়ীভাবে কলকাতায় থাকা অবধি বড়জাকে দেখেছে তার নীতি নিয়ম। কারো অসুখ করলে বড়গিন্নি ডাক্তারের ওষুধ থেকে অনেক বেশি আস্থা রাখেন মা কালীর খাড়া ধোয়া জল অথবা মসজিদের জল পোড়ার উপর। রমলা মনে মনে ওই বড়জাকে মুখ্য গাইয়া ছাড়া আর কিছু ভাবেনি কখনো। কিন্তু তখন তো রমলা টাটকা। তখন রমলার ছেলে টকাটক করে ফার্স্ট হয়ে হয়ে ক্লাসে উঠছে। তখন রমলার ছবির মতো মেয়েটা নেচে গেয়ে সারাদিন অনর্গল ছড়া আবৃত্তি করে বাড়ি মাত করে রাখছে। তখন রমলা কেমন করে জানবে সন্তানের মাকে ভূত ভগবান সবই মানতে হয়, মানতে হতে পারে? রুদ্ধদ্বার কক্ষে দেবী রমলার কোনো প্রশ্নের কি উত্তর দিলেন তা রমলাই জানে আর দেবীই জানে। তবে বাড়ি ফিরল রমলা যেন কি এক আশা প্রত্যাশা ছলছল করতে করতে। ঘরে ঢুকে দেখল স্বামী চুপচাপ বিছানায় বসে। থমকে বলল, এভাবে বসেছে? মানুষের কথার উত্তর না দিয়ে প্রশ্ন করল, একা একা কোথায় গিয়েছিলে? একা নয়, সংক্ষিপ্ত উত্তর দিল ছোট বউ। তারপর হঠাৎ নিজে থেকেই বলে উঠল, গিয়েছিলাম এক জায়গায়, পরে বলবো। খোকার একটা চিঠি এসেছে বিকেলে, তোমায় খুঁজছিলাম। খোকার চিঠি এসেছে? রমলা বিহ্বলভাবে তাকিয়ে বলে, খোকার চিঠি এসেছে? সত্যি এসেছে? হোগো, তাহলে তো জগতে অবিশ্বাসের কিছুই নেই। এইমাত্র জেনে এলাম শিগগির খবর আসবে, আর আজই। কোথায় চিঠি? দাও, কাকে লিখেছে? রমলার কণ্ঠে ব্যস্ততা। মানু আস্তে বালিশের তলা থেকে চিঠিটা বার করে দিয়ে বলে, তোমার চিঠি। আমি কিন্তু খুলে দেখেছি, ধৈর্য ধরা শক্ত হচ্ছিল। তার জন্য এত কৈফিয়ত দেবার কি আছে? কি লিখেছে? ভালো আছে তো? ভালো? হ্যাঁ, ভালো আছে বই কি। মানুর গলায় স্বরে বিদ্রুপের ছায়া। রমলার নিয়ম, ছেলের চিঠি এলে তাড়াতাড়ি একবার চোখ বুলিয়ে নিয়ে
পরে বসে ধীরে সুস্থে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। যত সংক্ষিপ্ত চিঠি হোক, বারবার না পড়লে যেন হয় না রমলার। আজ কিন্তু ওই চোখ বুলিয়ে নিয়েই বসে পড়ে রমলা। দ্বিতীয়বার আর পড়তে পারে না। রমলার মুখটা সাদা দেখায়। তোমার দিব্যি দেওয়ার প্রতিক্রিয়া? মানু তেমনি বিদ্রুপ আর হতাশার স্বরে বলে, আমি জানতাম এই রকমই যে একটা চিঠি আসবে, এ আমার জানা ছিল। তা যাও, ছেলের নেমন্তন্নে ছেলের বাড়ি ঘুরে এসো। কত বড় আশ্বাস দিয়েছে, রাহা খরচ পাঠাবে। এই ছেলের কাছে তুমি কাঁদুনি গাইতে গেছিলে, মান রাখলো তার? রমলা কিছুক্ষণ স্তব্ধ হয়ে থেকে আস্তে বলে, সে দেশটা এত ভালো লেগে গেল তার যে জন্মভূমিতে একবারের জন্য আসতে ইচ্ছে করছে না। ও পক্ষ থেকে এর আর কোনো উত্তর এলো না। রমলা আবার বলল, সেখানে বাড়ি কিনেছে, গাড়ি কিনেছে, সে দেশের নাগরিক হয়ে বসেছে, তাহলে বিয়েটাই কি করতে বাকি আছে? না থাকাই সম্ভব। আমার দুটো সন্তানকেই হারিয়ে ফেললাম। বিদেশে পড়তে না পাঠালে এমন হতো না। শম্পাকে আমরা বিদেশে পড়তে পাঠাইনি, ওর কথা আলাদা। ওকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলে, ওর খবর পেয়েও চুপ করে বসে থেকেছ। রমলাও যে ওই অপরাধের শারিক তা মনে পড়িয়ে দেয় না তার স্বামী। এখনো তেমনি চুপ করে মাথা ঝুঁকিয়ে বসে থাকে। হয়তো মনে মনে ভাবে, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে পারলাম না, এই দুঃখ। এই কথা ভাবেনি, প্রায়শ্চিত্ত করবার সুযোগ তক্ষুনি এসে যাবে। এলো এক অদ্ভুত যোগাযোগ। নইলে পুলক সঙ্গে সেই ছেলের দলের একজন তার স্মারক পুস্তকখানা আজই অনামিকা দেবীকে দেবার জন্য আসবে কেন? আর ঠিক সেই সময়টাতেই তাদের অনামিকা দেবীর বাড়িতে অনুপস্থিত থাকবেন কেন? অবশ্য এমন অনুপস্থিত তো 12 মাসই থাকে বকুল। ছেলেটা শুধু বইখানা দিয়েই চলে গেলে কিছুই ঘটত না, কিন্তু ঘটতেই হবে যে। লগ্ন এসে গেছে সেই অঘটন ঘটনা ঘটবার। তাই ছেলেটা বাইকটাকে চাকরের হাতে না দিয়ে বাড়ির কারুর হাতে দিয়ে দেবার বায়না নেয়। আর সেটা দেবার পর সে বাড়ির লোককে বলে যায়, ওকে বলে দেবেন সেদিন যে মেয়েটা পৌঁছে দিতে বলেছিলেন তাকে ঠিক জায়গায় পৌঁছে দিয়েছিলাম, আর বলবেন সামনের মাসে যদি আমাদের ম্যাগাজিনের জন্য একটা। কিন্তু শেষটা শুনছে কে? কানের পর্দায় আছড়ে পড়েছে শুধু যে মেয়েটাকে। কে সেই মেয়ে? কেমন দেখতে? কীরকম বয়স? কোথায় পৌঁছে দিয়েছিলে? একটা মাঠকোটায়? কোথায় সেই মাঠকোটা? দেখিয়ে দেবে চলো, দেখিয়ে দেবে চলো। এখন? হ্যাঁ হ্যাঁ, এখনই তো। এখন ছাড়া আবার কখন? তোমায় আমি ছাড়বো নাকি? ট্যাক্সিতে? তাছাড়া আবার কি? চলো চলো, দেখে আসি, চিনে আসি, সত্যি কিনা বুঝে আসি, তারপর দেখব প্রায়শ্চিত্ত করতে পারি কিনা। রমলা বলেছিল আমিও যাব, কিন্তু রমলা তখন যেতে পায়নি। যদি ঠিক না হয়, যদি রমলাকে ভেঙে গুঁড়ো হয়ে ফিরতে হয়, তার চাইতে একেবারেই নিশ্চিত হয়ে প্রস্তুতি নিয়ে ভোর সকালে দেখা যাক সে মেয়ে আবার কেমন করে হারিয়ে যায়। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওর নোটিফিকেশন তৎক্ষণাৎ পেতে অবশ্যই বেল আইকন প্রেস করে রাখবেন। আপনাদের মূল্যবান অভিমত কমেন্টের মাধ্যমে আমাকে অবশ্যই জানাবেন। আরও কী কী পাঠ শুনতে চান কমেন্টে জানাবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমায় উৎসাহিত করবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।